যে যারা প্রচণ্ড ভারত বিরোধী বলে নিজেদেরকে জাহির করার একটা প্রবণতা দেখায়, তারা আবার ক্ষমতায় যাওয়ার যে স্বপ্ন, সেখানে কিন্তু ভারতের সঙ্গে তারা আবার অন্যভাবে একটা সম্পর্ক নির্ধারণ করতে চায়। এটা পত্রপত্রিকাতেও আসছে, তাদের বক্তব্যও আসছে। এই ডবল স্ট্যান্ডার্ডের পলিটিক্সটা আমাদের সবথেকে মারাত্মক। আমরা বিশ্বাস করি এক, কাজ করি আর এক। অর্থাৎ আমি একটু আগেও বললাম যে ভারতের সঙ্গে আমাদের সম্পর্কটা দ্বিপাক্ষিক হতে হবে, মর্যাদার হতে হবে। তো এই মর্যাদা এবং দ্বিপাক্ষিকটা কূটনৈতিক একটি বিষয় বলে মাথায় নিতে হবে। আমি খুব সাধারণ একটি নির্বাচনী বক্তব্যকে যদি মনে করি, আমাদের দেশের আর ওই দেশের ভিতরে একটা পার্থক্য আছে। ওরা যেমন হিন্দুইজম নির্ভর একটা সরকার চলছে, এই যে বিজেপি, যেটাকে আমি হিন্দু জামাত বলি সাধারণত। আর আমাদের এখানে যে এন্টি ইন্ডিয়ান যে বক্তব্য, সেখানে ভোটের মাত্রা, যারা ভোট করেন সেখানে আমাদের বিশেষ করে সীমান্তবর্তী ঘেঁষা যেসব জেলাগুলো, সেখানে এই জিনিসগুলো কাজ করে। ভারত এবং বাংলাদেশের সম্পর্ক আমি মনে করি অবশ্যই দ্বিপাক্ষিক হতে হবে, সমমর্যাদার ভিত্তিতে হতে হবে। এটা একটা দিক। আর গণতান্ত্রিক সরকারের দৃষ্টিভঙ্গি সাম্প্রদায়িক মানে সরকারের দৃষ্টিভঙ্গি এক হবে না। তো সেটা হচ্ছে কেমন, বিএনপি একটি মধ্যপন্থী দল, স্বাভাবিক কারণ বিএনপি যখন ক্ষমতায় আসবে তার একটা ঝুঁকি থাকবে এই কারণে যে এই যে গণঅভ্যুত্থানের সাম্প্রদায়িকতার যে উত্থান, আপনি যেভাবেই কাজ করতে যান না কেন, আপনার পিছিয়ে একটা সিল মেরে দেওয়ার প্রবণতা কাজ করবে। কিন্তু আলটিমেট কিছু কিছু ক্ষেত্রে আপনাকে ঝুঁকি নিয়েই কাজ করতে হবে। সেই ঝুঁকি নিয়ে কাজ করতে যদি আমরা ব্যর্থ হই, যেমন মোস্তাফিজ ইস্যুতে, নো ডাউট ভারত ভয়ঙ্কর একটা অপমানজনক পরিস্থিতি বা তার সঙ্গে যে ব্যবহার করছে, এটা কোনোভাবে গ্রহণযোগ্য না। তার জন্য আমি বিশ্বকাপ খেলবো কি খেলবো না, এটার সঙ্গে ওটা যুক্ত করব কি না, এবং সম্পূর্ণ মুখ দেখা দেখিটাও বন্ধ করে ফেলবো কি না, এই সবগুলো কিন্তু মানে আপনাকে বর্তমান বাস্তবতায় ভাবতে হবে। আপনি যদি এখন একটা ছেড়ে আরেকটা চলে যান, তাহলে যেমন বিপদ আছে, আবার যদি ছাড় না দেন তাহলেও বিপদ আছে। তো স্বাভাবিক কারণ আমার কাছে যেটা মনে হয়েছে, ব্যক্তিগতভাবে মনে করি যে আমাদের অর্থনৈতিক বিবেচনাটা প্রাধান্য দিতে হবে। আমাদের এখানে একটা বড় সেকশন, 40 থেকে 50 লক্ষ বেকার সমস্যা আছে, এটা আপনাকে মাথায় রাখতে হবে। বাস্তবতার নিরিখে আইন শৃঙ্খলা পরিস্থিতি এখন যে কোনো সময়ের মধ্যে এটি ঝুঁকিপূর্ণ। অথচ সব থেকে বাংলাদেশের বড় কাজটি নির্বাচন, সেটা আমরা একেবারে কাছে চলে এসেছি। এখন অস্ত্র উদ্ধার হয়নি, অপরাধীদের শুধু অস্ত্র উদ্ধারের কথা বলবো না, সীমায় নিজের লুটপাট, সেটা একটা পক্ষের হাতে আছে। সেই টাকাও আপনি উল্লেখ করার মতো কোনো ঘটনা আমার দৃষ্টিতে আসে নাই। আর নামে বেনামে আমি নিজে জানি এমন অস্ত্র মানে লাইসেন্সকৃত আছে, সে স্বাভাবিক অবস্থায় এই লাইসেন্স পাওয়ার মিনিমাম তার যোগ্যতা নেই, কিন্তু তার হাতে কিন্তু আপনি অস্ত্র গত সরকার দিয়ে দিছে। তো এমন একটি পরিস্থিতিতে ভালো একটি নির্বাচন আমরা প্রত্যাশা করছি, ঝুঁকি থাকছে, কিন্তু এই ঝুঁকির মধ্য দিয়েই কিন্তু এই কাজ আমাদের করতে হবে। অর্থাৎ একটি গণতন্ত্রের উত্তরণের জন্যে যত সহজ স্বাভাবিক পথগুলো ছিল, সেগুলো কোনোটা না থাকলেও আপনাকে ওই কাজটা করতে হচ্ছে। সেই জন্য আমাদের বিকল্প তো খুব একটা বেশি নাই সব কিছু মধ্য দিয়ে। তবে এই ক্ষেত্রে সকল রাজনৈতিক দল, প্রশাসন, আইন শৃঙ্খলা বাহিনী একটা জায়গায় যদি এসে না দাঁড়াতে পারে, তাহলে কাজটা করা কঠিন হবে। এটা আমার কাছে মনে হয়েছে। সেই কঠিনের উত্তরণের জন্যে গণতান্ত্রিক শক্তিকে একজন আরেকজনের যদি বিরুদ্ধে লাগিয়ে দেওয়া, তাহলে পরে এখান থেকে উত্তরণ হওয়ার সম্ভাবনা নাই। যেমন জামাত ইসলাম বা জাতীয় পার্টি বা আওয়ামী লীগ বা কমিউনিস্ট পার্টি, তাদের এক একটা দর্শন, লক্ষ্য, তাদের আদর্শ নিয়ে তো তারা চলবে। কিন্তু আমার পছন্দ না বলে আমি অন্যকে কাজ করতে দিব না, রাস্তায় নামতে দিব না। যদি আমি মনে করি সে খারাপ, যেমন আমি বলে দিই, আওয়ামী লীগের সঙ্গে জাতীয় পার্টি ছিল, তা আওয়ামী লীগকে এই দেশে
পতন ঘটেছে। তাহলে এই দেশের জনগণ তো জাতীয় পার্টিকে ভালো দৃষ্টিতে দেখবে না, বিবেচনাটা হচ্ছে সে ভোট পাবে না, তাই তো? তা আমি তাহলে ভোটে দাঁড়াতেই দিলাম না, তা দায়টা আমি কাঁধে নিলাম, তো দায়টা আমি কাঁধে নিলাম, আমি দাঁড়াতে দেবো না। আর দাঁড়িয়ে যদি সে হেরে যায়, দায়িত্ব তার, মানুষ ভোট দেয়নি। তো গণতান্ত্রিক বিধি ব্যবস্থা কিছু কিছু ক্ষেত্রে আমি মনে করি যে এটা স্লোগানে একে নিষিদ্ধ করতে হবে, ওকে। শেখ মুজিব এটা করছে, শেখ মুজিবের সঙ্গে আমাদের পার্থক্য থাকতে হবে না? আওয়ামী লীগের সঙ্গে সকল রাজনৈতিক দল তার নিজের দলটাও বাদ দিয়ে এসে বাকশাল করছিল, 75-এর কথা বলছি। তো ওইটার কারণেই তো এই দেশের মানুষ ওনাকে পছন্দ করে নাই, ওই সময় গণতান্ত্রিক ভাবাপন্ন কেউ পছন্দ করে না। তাহলে নিষিদ্ধর রাজনীতি যেটা বলছি, এটা জনগণের হাতে ছাড়বো। তো আমি ব্যক্তিগতভাবে মনে করি গণতান্ত্রিক রাজনীতি জনগণের হাতে ছেড়ে দেব। ও যদি ভোট না দেয়, ও জামানত বাজেয়াপ্ত হয়ে যাবে। তো কিন্তু আমি তো ওই জায়গাটায় আগেই ব্যারিকেড দিচ্ছি। এটা আমার মনে হয় রাজনীতি, সুস্থতা, শিষ্টাচার, এই জিনিসগুলো বাইরে যারা আছে তারা এই কথাগুলো বলতে পারে। ভোটের রাজনীতিতে আমার মনে হয় আরো গভীরভাবে ভেবে একটু ঠান্ডাভাবে চিন্তা করা উচিত। এছাড়া আমাদের গণভোটের প্রসঙ্গে আপনার গণভোটটা যেভাবে সরকার তো ক্যাম্পেইন করছে, কিছু কিছু রাজনৈতিক দলও ভোটের ক্যাম্পেইন, যেমন বললাম আমি যে এরকম দাঁড়াইছে, এনসিপি জুলাই চার্টারে সাইন না করলেও তারা নেমে জুলাই চার্টারে যে সই করে না, তারা আবার জুলাইয়ের প্রসঙ্গনে একমাত্র দাবিদার, তারা আবার সইও করে। তারা আবার অ্যাম্বাসেডার মানে কতজনকে দেওয়ার কথা বলেছে। এক জগা খিচুড়ি মার্কা অবস্থা, পিকুলার একটা অবস্থা। আমরা শামীম কিছু টেকনিক্যাল প্রসঙ্গ, সময় লাগবে, মানুষ সচেতন না, না এটা আমি অস্বীকার করছি না। এই জুলাই সনদের পক্ষে আমরা অনেক আগেই সই করছি বিএনপি, আমরা গণভোটেরও কথা বলেছি একই সঙ্গে হোক। হ্যাঁ, এই জায়গাটায় রাজনৈতিক দলগুলোকে, বিশেষ করে সরকারের একটা প্রচারণা, যেমন রাজনৈতিক দলগুলোকে যারা জুলাই সনদের পক্ষে গণভোটের প্রচারণা, তাদের যেমন দায় নিতে হবে, ঠিক তেমনি যখন ভোট দিতে যাবে যেন ওই পিছন দিক থেকে সময় লাগছে বলে চলে যাওয়া, এটা কনভিন্স করা। না হলে পরে কোনো কারণে যদি গণভোটের বিপক্ষে ভোট হয়ে যায়, তাহলে এটা জাতীয় ক্ষেত্রে অন্য ধরনের একটি পরিস্থিতি তৈরি করতে পারবে। সেই কারণে আমরা যারা মানে গণঅভ্যুত্থানের পক্ষে, জুলাই সনদের পক্ষে, বিশেষত বিএনপির নেতৃত্বে যেসব রাজনৈতিক দল আছে, তাদেরকে সতর্ক এবং সজাগ থাকতে হবে। এছাড়া অন্য কোনো পথ আছে বলে আমার কাছে মনে হয়।